মির্চির নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। সারাদিন ধরে অনর্গল বকবক করতে হয়, মানুষকে ফেরাতেও ইচ্ছে করে না। গুরুর একটা কথা মনে পড়ে, একটাই তো ঢাক, তার আর কত বাজাবে? হঠাৎ ভেসে যাবে না? এখন পেট ভরে ভালো করে না খেলে কি স্বাস্থ্য ভালো হতে পারে? এই কথা ভাবলেই আমার বুক ফেটে যায়। চুপি চুপি নিজের ছেলেকে বাড়িতে ডেকে এনে সুখাদ্য খাওয়ানোটাও তো অতি বিসদৃশ ব্যাপার। তাই প্রায়ই স্কুলের সবকটি ছেলেকেই নিমন্ত্রণ করে পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়াই। আমার কাছে প্রশ্রয় পেয়ে রথিও যখন তখন সহপাঠীদের বাড়িতে এনে রান্নাঘর ভাঁড়ার ঘরে সবকিছু সাফ করে দেয়। এতগুলি ছেলের খাদ্য জোগানোর খরচ কি কম? শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। দ্বারিকা ভরতকে বলল যে সে যখন সমাজের পরোয়া না করে হাড় কাটা গলির নরক থেকে বসন্ত মঞ্জুরিকে উদ্ধার করে আনতে পেরেছে, তখন ভরত কেন ওই ভূমিসুতাকে থিয়েটারে গিয়ে নষ্ট হতে দিল, ধরে রাখতে পারল না? ভরতকে পরামর্শ দিল ভবঘুরের মতো না ঘুরে বেরিয়ে মঞ্চ থেকে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসতে। কিন্তু তার আগে জানা দরকার এর মধ্যে সে কারোর সঙ্গে পন্থী বদল করে বসে আছে কিনা। তার খবর নিতেই বরদাকান্ত বলে কাউকে ডেকে পাঠালো দ্বারিকা। ভরত জানতে চাইল, বরদাকান্ত সে কে? বরদা আমার পত্রিকার নাট্য সমালোচক। সব অ্যাক্টর অ্যাক্ট্রেসদের হাঁড়ির খবর নাট্য সমালোচকদের একেবারে নখদর্পণে থাকে। কারো নামে 2 লাইন প্রশংসা ছাপিয়ে দেবার জন্য অনেক নাট্য সমালোচক টাকা খায়, কিন্তু বরদা সে পদের নয়, বুঝলে? খুবই অনেস্ট, ভাষা যেন একেবারে চাবুক। সুরেশ সমাজপতি মশাই ওকে ভাঙিয়ে নেবার অনেক চেষ্টা করেছেন। এই বাড়িরই সামনের দিকে দ্বারিকার পত্রিকার কার্যালয়। সেখান থেকে ওপরে উঠে এলো বরদাকান্ত মজুমদার। ধুতির ওপর ঝ্যালঝ্যালে সিল্কের পিরান, গলায় মুগার চাদর। বেঁটেখাটো মানুষটির মাথা জোড়া টাক, এত বেশি নস্যি নেয় যে নস্যির গুঁড়ো ছড়িয়ে আছে তার জামাই ও চাদরে। দ্বারিকা একটা চেয়ারের দিকে ইঙ্গিত করে বলল, হ্যাঁ, বসো বরদা। আসলে তোমার কাছে একজন অভিনেত্রীর কিছু খবরাখবর জানতে চাই। তুমি নয়নমণিকে ব্যক্তিগতভাবে চেনো? বরদা পর্যায়ক্রমে ভরত ও দ্বারিকার মুখের ওপর চোখ বুলিয়ে হাসি হাসি মুখে বলল, নয়নমণিকে দাঁড়ে রাখবেন? সে গুড়ে বালি, অন্য কোনো মেয়ের কথা ভাবুন। রাম কহ বরদা, তুমি এতদিনে আমাকে এই চিনলে? আচ্ছা, কোনোদিনও আমার এই দোষ দেখেছো তুমি? পুরুষ মানুষের মন বদলাতে কতক্ষণ লাগে? আপনার তো পুত্র সন্তান জন্মে গেছে। এই সময় বড় মানুষেরা বউকে ছেড়ে রাঁড়ের বাড়ি যাতায়াত করে। তবে কি আপনার এই বন্ধুটি? তেমন চরিত্রের লোকেরা আমার বন্ধুও হয় না। ও সব কিছু না। আমরা আসলে মেয়েটির সম্পর্কে জানতে চাই। বরদা একটি নস্যি নাকে ঠুসে মুখস্থ বলার ভঙ্গিতে গড়গড় করে বলতে লাগলো, নয়নমণি অর্ধেন্দু শেখরের দলে ফার্স্ট অ্যাপিয়ার করে, কিছুদিন ছেলে ছোকরার ভূমিকায় অভিনয় করেছে, তারপর তালিম পেয়েছে গিরিশবাবুর কাছে। নাচ জানে, গান জানে, গানের গলাটি অতি সরস। আজ অব্দি কোনো পাটে মুখস্থ ভুল বলেনি। সবচেয়ে বেশি ক্ল্যাপ পেয়েছে বিল্লমঙ্গল নাটকে, বাজার দর খুব ভালো। ও মেয়েটির কি বিয়ে হয়েছে? হাসালেন স্যার, এরা হচ্ছে গোবর গাদায় পদ্ম ফুল। এদের কেউ বিয়ে করে না, সবাই গন্ধ শুকে চলে যায়। থিয়েটারে যোগ দেবার আগে ওর কোনো বিয়ে হয়েছিল কিনা তা জানা যায় না। নয়নমণি ওর আগের জীবনের কথা কখনো বলে না, আর ওর বাপ মায়েরও কোনো হদিশ নেই। না, ওদের তো একজন করে বাঁধা বাবু থাকে। তা এর বাবুটি কে? এখন ক্লাসিকে আছে। সবাই জানে অমর দত্ত কাঁচা খেগো দেবতা। সব অ্যাক্ট্রেসকেই একবার দুবার করে খায়, তবে কাউকেই বেশি দিন ধরে রাখে না। নয়নমণির সঙ্গে ইদান্তি অমর দত্তর সম্পর্ক ভালো নয়, ক্লাসিক ছাড়বে করছে। মিনার্ভা বোর্ডে যেতে পারে বলে শোনা যাচ্ছে, তবে এখনো ঠিক নেই।
ঠিক হলে আমি ঠিক খবর পেয়ে যাব। হ্যাঁ, বাঁধা বাবু কেউ নেই। এর নজর খুব উঁচু। জাদুগোপাল রায় নামে এক ব্যারিস্টারের সঙ্গে আশনাই আছে বলে শোনা যায়। হ্যাঁ, বাজে কথা। জাদুগোপালের বউ ওর সঙ্গে সখী পাতিয়েছে, আমি জানি। জানকী ঘোষালের মেয়ে সরলা দেবীর কাছে প্রায়ই যায়। ঠাকুরবাড়ির ওই দুই ছোঁড়া নয়নমণিকে কবজায় আনার জন্য খুব কোস্তাকুস্তি করছে, আর ও মেয়ে দুজনকেই খেলাচ্ছে। মশাই, থিয়েটারের জগতে অনবরত এইসব খেলা চলে। মঞ্চে যে নাটক দেখা যায় তার আড়ালেই নাটক বেশি জমজমাট। হ্যাঁ, আর সেসব শুধু আমরাই জানি। বড়দা, তুমি একটা সরল প্রশ্নের সোজাসুজি জবাব দাও তো। বলছি, মেয়েটা কেমন? বরদাকান্ত আবার নস্যি নিয়ে একটুক্ষণ নীরব রইল, তারপর বলল, সরল নয়, এটা অতি কঠিন প্রশ্ন। অ্যাক্ট্রেস কেমন তা জিজ্ঞেস করলে অনায়াসে উত্তর দেওয়া যেত। মেয়েটা কেমন, মরালিস্টিক বিচার আর আর্টিস্টিক বিচার দুটো দুরকম। আমাদের মধ্যবিত্ত মোরালিটি দিয়ে থিয়েটারের মানুষকে বিচার করা ঠিক হবে না। ট্যালেন্ট আছে কিনা সেটাই প্রধান বিচার্য। তার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা কেন মাথা ঘামাতে যাব? নয়নমণি কারোর সঙ্গেই বেশি কথা বলে না, আমাকেও পাত্তা দেয় না। কোনোদিন ওর নামে প্রশংসা বাক্য লিখতে আমাকে অনুরোধ করেনি, আর নিজে থেকে আমি যখন লিখেছি কৃতজ্ঞতায় গদগদও হয়ে যায়নি। তাহলেই বুঝে দেখুন, দেমাকিও বলতে পারেন, আবার নির্লোভও বলতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। শোন ভরত, জাদুগোপালের সঙ্গে যোগাযোগ করলেই ঠিক হবে। জাদুগোপালকে অনুরোধ করলে সে নিশ্চয়ই ও বাড়িতে এসে দেখা করবে। তার দরকার নেই। দরকার নেই মানে? এই তুই সব ব্যাপারে না এভাবে না বলবি না। এবার আর তোকে ছাড়ছি না। জাদুগোপাল একটা মামলার কাজে ঢাকায় গেছে, এই 2-4 দিনের মধ্যেই ফিরে আসবে। আমি তোকে নিয়ে যাবই ওর বাড়িতে। হোটেলে ফিরে ভরত বিছানায় শুয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করতে লাগলো। দ্বারিকা আজ তাকে বেশ বড় একটা আঘাত দিয়েছে। ছাত্র বয়সে দ্বারিকাকে লঘু চরিত্র উন্মার্গগামী মনে হতো। তার সান্নিধ্য খুব একটা কাম্য ছিল না। কিন্তু সে তো অসাধারণ একটা কাণ্ড করে বসল শেষ পর্যন্ত। পতিতাপল্লী থেকে সে উদ্ধার করে এনেছে বসন্ত মঞ্জরীকে, তাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছে। কি সুন্দর একটি পুত্র সন্তান পেয়েছে। দ্বারিকার মতন এমন সাহস ও দৃঢ়তার পরিচয় দিতে পারে কজন মানুষ? ভালোবাসার জন্য সে আর কোনো কিছুরই পরোয়া করেনি। বসন্ত মঞ্জরীর একেবারে নষ্ট হয়ে হারিয়ে যাবার কথা ছিল, এখন সে জমিদারের ঘরণী। দ্বারিকা আমাকে বলেছে কাপুরুষ, সবাই তাই বলবে। ভূমিসুতাকে আমি ভালোবেসেছিলাম, সেই ভালোবাসার কণামাত্র মর্যাদা পায়নি ভূমিসুতা। এখন আর ভূমিসুতার সঙ্গে যোগাযোগ করা অর্থহীন। নিয়তির পাশা খেলায় ভূমিসুতাই এখন অনেক উঁচুতে উঠে গেছে। এখন সে অনায়াসে আমাকে অপমান করতে পারে। সবচেয়ে বড় অপমান তো হবে আমাকে চিনতেই না পারা। আমার এই সঙ্গতিহীন ব্যর্থ জীবনকে ওরকম একজন বিখ্যাত নটি কেন মূল্য দিতে যাবে? জানি দ্বারিকা ছাড়বে না, সে ঝুলোঝুলি করবে। জাদুগোপালের সাহায্য নিয়ে সে আমাকে ভূমিসুতার সামনে একবার দাঁড় করাবেই। যে অবজ্ঞা অপমান সইতে যাব কেন? দ্বারিকা কিংবা জাদুগোপাল বুঝবে না। ওরা দুজনেই জীবনে প্রতিষ্ঠিত, টাকা পয়সার অকুলান নেই। ধরা যাক ভূমিসুতা আমাকে চিনতে পারল, অপমান না করে কান্নাকাটি শুরু করলো, তারপরেও আমি তাকে কি বলবো? কি বলার আছে আমার? এখন তো ভালোবাসার কথাও হাস্যকর শোনাবে। না, কলকাতা শহরে আমার স্থান নেই। দ্বারিকার হাত ছাড়িয়ে আমাকে পালাতে হবে। অসহ্য যন্ত্রণায় ভরতের সারা রাত ঘুম এলো না। চোখের জলে ভিজে গেল বালিশ। বরদাকান্তর কথাবার্তা শুনে ভূমিসুতার যে প্রতিচ্ছবি গড়ে উঠেছিল
সেই ভূমিসুতা এখন অনেক দূরের মানুষ, তবু তার কথা শোনার পর বুকের মধ্যে যেন অবিরাম রক্তক্ষরণ হচ্ছে। পরদিন সকালে যানবাজারে তার সাক্ষাৎ হয়ে গেল বারেন্দ্রর সঙ্গে। আনন্দে বিস্ময়ে সে ভরতের হাত চেপে ধরে বলল, ভরত দাদা, কি সৌভাগ্য আমার! কদিন ধরে আপনার কথাই ভাবছি। ভরত বুঝতে পারল না কেন তার কথা ভাবছিল। বারেন্দ্র কি এখনো ভরতকে তার ব্যবসার অংশীদার করার আশা পুষে রেখেছে? ভরতের সঞ্চিত টাকা কড়ি যে প্রায় শেষ। সে বলল, কি ব্যাপার, তুমি কি কলকাতা শহরে চায়ের দোকান খুলতে চাও নাকি? আরে না না, চায়ের দোকান ফোকান না, অনেক বড় কাজে হাত দিয়েছি। দেশের কাজ, সারা দেশের কাজ। তারপর ভরতের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, রাস্তায় দাঁড়িয়ে এসব কথা বলা যাবে না। একটা গুপ্ত সমিতি গড়েছি, তাতে আপনার সাহায্যের বিশেষ দরকার। যে কোনো প্রাণী কাজ করতে করতে অতি পরিশ্রমে ক্লান্ত হয়। খানিকক্ষণ বিশ্রাম নিলে আবার চাঙ্গা হয়ে ওঠে, আবার কাজের স্ফূর্তি দেখা যায়। জড় পদার্থেরও কি এরকম হতে পারে? যদি হয়, তাহলে প্রাণ ও জড় পদার্থের সীমারেখা কোথায়? জগদীশচন্দ্র এই অত্যাশ্চর্য অবিশ্বাস্য পরীক্ষাতেই এখন মেতে আছেন। ইতালির বৈজ্ঞানিক গ্যালভানি দেখেছিলেন, একটা ঝোলানো ব্যাঙের শরীরে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে তার পায়ের মাংসপেশি কেঁপে কেঁপে ওঠে। অর্থাৎ বিদ্যুৎ শক্তির প্রবাহে প্রাণী দেহকলা উত্তেজিত হয়। জগদীশচন্দ্র একটা যন্ত্র বানিয়েছিলেন, বিদ্যুৎ তরঙ্গ চালালে সেই যন্ত্রে সাড়া পাওয়া যায়। জগদীশচন্দ্র লক্ষ্য করলেন, অনেকক্ষণ ধরে কাজ করতে করতে সেই গ্রাহক যন্ত্র আস্তে আস্তে কম সাড়া দিচ্ছে। যন্ত্রটা কিন্তু অকেজো হয়ে যাচ্ছে না। কয়েক ঘন্টা কাজ থামিয়ে রাখলে আবার ঠিক প্রথমবারের মতন সাড়া দেয়। এটা কি ব্যাপার? ধাতুর যন্ত্রটা ক্লান্ত হয়ে পড়ছে, কিছুক্ষণ বিশ্রাম নিলে আবার কাজের ক্ষমতা ফিরে পায়। পরীক্ষিত সত্য হলে বিজ্ঞানের কাছে কিছুই অবিশ্বাস্য নয়। জগদীশচন্দ্র বারবার পরীক্ষা করে একই ফল পেলেন। গ্রাফ আঁকলেন। প্রমাণিত হল যে ঠিক যেমন প্রাণীর শরীরযন্ত্র কিছুক্ষণ বিশ্রামের পর আবার তার কর্মশক্তি ফিরে পায়, তেমনি ধাতুর তৈরি গ্রাহক যন্ত্রও কিছুক্ষণ বিশ্রামের পর কাজের শক্তি আবার ফিরে পায়। যন্ত্রপাতির ব্যবহারিক প্রয়োগে এই আবিষ্কারের ফল সুদূর প্রসারী। প্যারিসে শতাব্দী পূর্তির আন্তর্জাতিক মেলার সঙ্গে একটি পদার্থবিদ্যা কংগ্রেসেরও আয়োজন হয়েছিল। সেখানে আমন্ত্রিত হয়েছিলেন জগদীশচন্দ্র। বিশিষ্ট বিজ্ঞানীদের সামনে তিনি তার গবেষণা প্রবন্ধ পাঠ করলেন, নিজের তৈরি যন্ত্রের রেখাচিত্র দেখালেন। বিদ্যুৎ সমাজে এই প্রক্রিয়া হল অত্যন্ত মিশ্র ধরনের। কেউ কেউ মুগ্ধ অভিভূত, অনেকে বললেন, দূর, সব বুজরুকি, হতেই পারে না। কি বলছেন? মৌলিকতার দিক থেকে জগদীশচন্দ্রের গবেষণা প্রবন্ধটি সর্বশ্রেষ্ঠ। ধুস, এটা বিজ্ঞানের এলাকাতেই পড়ে না। বিজ্ঞানীর চেয়ে যেন কিছুটা উঁচুতে উঠে গিয়ে সত্যদ্রষ্টা ঋষির মতন জগদীশচন্দ্র বললেন, এখন কোথায় সীমারেখা টেনে বলবো যে পদার্থবিদ্যার নিয়ম এখানে শেষ হলো আর এইখান থেকে শারীরবৃত্তের নিয়মের শুরু? এরকম ভেদরেখা নেই। পরাধীন দেশের একজন মানুষ এরকম চমকপ্রদ বৈজ্ঞানিক আবিষ্কারের কৃতিত্ব দেখাবে, এটাই অনেকে মানতে পারেন না। বহু শতাব্দী ধরে ভারতে বিজ্ঞান চর্চার কোনো ব্যবস্থা ছিল না। ফিজিক্স বা পদার্থবিদ্যা ভারতে প্রায় অজ্ঞাত ছিল। সেখান থেকে একজন ভুঁইফোড় বৈজ্ঞানিক উঠে আসবে কি করে? সমকক্ষ বৈজ্ঞানিকদের এরকম মনোভাব হলেও সাধারণ মানুষ জগদীশচন্দ্র সম্পর্কে কৌতূহল ও শ্রদ্ধা বোধ করে। জগদীশচন্দ্র ও অবলা যেখানেই যান, অনেকে তাঁদের দিকে তাকিয়ে থাকে। এই প্রদর্শনী উপলক্ষে প্যারিসে আইফেল টাওয়ার নামে এক বিশাল স্ট্রাকচার তৈরি হয়েছে। তার উপরে উঠলে এই সুন্দরী নগরীটিকে সম্পূর্ণরূপে দেখা যায়। জগদীশচন্দ্র ও অবলা একদিন সেখানে ওঠার জন্য টিকিট কাটতে যাচ্ছেন। দ্বাররক্ষক সসম্মানে দ্বার খুলে দিয়ে বলল,
আপনাদের টিকিট কাটতে হবে না, আপনারা ফ্রান্সের সম্মানিত অতিথি। প্যারিসের পর লন্ডন, সেখানে ওই একই বিষয়ে আবারও বিস্তৃতভাবে বক্তৃতা দিলেন। দ্য ইলেকট্রিশিয়ান নামে নামজাদা পত্রিকায় ছাপা হলো সেই প্রবন্ধ। এখানেও প্রতিক্রিয়া একেবারে দুরকম। কয়েকজন বৈজ্ঞানিক বন্ধু ব্যবস্থা করে দিলেন। রয়্যাল ইনস্টিটিউশনের সুবিখ্যাত ডেভি ফ্যারাডে ল্যাবে 3 মাস গবেষণা করে তার পরীক্ষাগুলি আরও সুদৃঢ় করবেন। অতি কষ্টে ছুটি নিয়ে এসেছি বাংলা শিক্ষা বিভাগ থেকে, কিন্তু বিদেশে থাকার খরচপত্র জোগাড় হবে কোথা থেকে? যখন আমি আসছিলাম তখন জাহাজের টিকিট কাটার সময় টাকার টানাটানি হয়েছিল। এখন আমার কাজ নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। এই সময় ইউরোপে বেশ কিছুদিন থেকে গেলে আমি আমার গবেষণার অনেক উন্নতি করার সুযোগ নিতে পারি। কিন্তু পরাধীন দেশের এই সন্তানকে নিরন্তর অর্থ সংগ্রহের দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে কে? তার কৃতিত্বে দেশের অনেক মানুষই গৌরব বোধ করে। পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়, কিন্তু তার অসুবিধাগুলি দূর করার চেষ্টা কেউ করে না। একবার প্রস্তাব উঠেছিল, ভারতীয়দের মধ্যেও তো ধনীর অভাব নেই, জগদীশচন্দ্রের জন্য চাঁদা তুলে 2 লক্ষ টাকার একটা তহবিল সংগ্রহ করা হোক। কিন্তু কেউ সে উদ্যোগ নেয় না। স্বামী বিবেকানন্দ প্যারিসে জগদীশচন্দ্রের গৌরব দেখে মুগ্ধ হয়েছিলেন। একজন বাঙালি যুবার এই কৃতিত্বে মাতৃভূমিকে ধন্য মনে করেছিলেন। কিন্তু জগদীশচন্দ্রের ব্যক্তিগত সুবিধে অসুবিধের কথা খেয়াল করেননি। অবশ্য তার নিজেরও অন্য অনেক চিন্তা ছিল। জগদীশচন্দ্রের শ্রেষ্ঠ বন্ধু এক কবি। রবীন্দ্রনাথের সঙ্গে জগদীশচন্দ্রের নিয়মিত পত্র বিনিময় হয়। শুধু বন্ধু নন, আমরা দুজনে দুজনের সৃষ্টিকর্মেরও পরম ভক্ত। শুধু আমাকে শোনাবার তাগিদেই একসময় প্রতি সপ্তাহে একটি করে ছোট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ। এছাড়া কত কবিতা, কত গান শুনিয়েছেন। আবার আমার গবেষণার প্রতিটি স্তর গভীর আগ্রহে শুনেছেন রবীন্দ্রনাথ, তা নিয়ে প্রবন্ধও লিখেছেন। আমি চাই রবীন্দ্রনাথের রচনাগুলি ইংরেজিতে অনুদিত হয়ে লন্ডনে ছাপা হোক। সারা বিশ্বের মানুষ বাংলার এই কবিকে জানুক। এবারে ইউরোপে জগদীশচন্দ্রের সাফল্যের সংবাদ পেয়ে রবীন্দ্রনাথ শুধু আবেগ ভরে কবিতা লিখেই ক্ষান্ত হননি। স্থির মস্তিষ্কে চিন্তা করেছেন কিভাবে জগদীশচন্দ্রের গবেষণার সুবিধের জন্য তাকে আরো বেশি দিন ইউরোপে রাখা যায়। জগদীশচন্দ্রের কাছে নানা রকম লোভনীয় চাকুরির প্রস্তাব এসেছে ওদেশে। হয়তো একসময় বাধ্য হয়ে সেরকম কোনো চাকরি নিতেই হবে, কিন্তু রবীন্দ্রনাথ তাতে কিছুতেই রাজি নন। ওদেশে চাকরি নিলে জগদীশচন্দ্র আর স্বাধীন বৈজ্ঞানিক থাকবেন না, ভারতের প্রতিনিধি হিসাবে গণ্য হবেন না। এই চিন্তা থেকে রবীন্দ্রনাথ বারবার জগদীশচন্দ্রকে চিঠি লিখে জানান, তুমি চাকরি নিও না, আমি তোমার জন্য অর্থ সংগ্রহ করব। অর্থের জন্য রবীন্দ্রনাথকে আরেক বন্ধুর দ্বারস্থ হতে হয়, মহারাজ রাধা কিশোর মাণিক্য। রবীন্দ্রনাথের প্রতি রাধা কিশোরের অগাধ বিশ্বাস। ত্রিপুরা রাজ্যের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে বিবাদের শেষ নেই, এখনো মামলা মোকদ্দমা চলছে। কলকাতার কোনো কোনো পত্রিকায় রাধা কিশোরের বিরুদ্ধে বিশদগারও ছাপা হয়। রবীন্দ্রনাথ সব সময় রাধা কিশোরের পক্ষ সমর্থন করেছেন। কলকাতার অনেক বিশিষ্ট ব্যক্তিদের রাধা কিশোরের পক্ষে আনবার চেষ্টা করেছেন। অনেক রাজকার্যে এবং যুবরাজদের শিক্ষার ব্যাপারেও মহারাজকে পরামর্শ দেন রবীন্দ্রনাথ। বিদেশ যাবার প্রাক্কালে প্রেসিডেন্সি কলেজে জগদীশচন্দ্র যখন অনেকের সম্মুখে জ্বরের অনুভব শক্তি বিষয়ে বক্তৃতা করেন ও পরীক্ষাগুলি দেখান, সেই সভায় বিনা আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন মহারাজ রাধা কিশোর মাণিক্য। আমি তাকে দেখে অবাক হয়ে যাই এবং রাধা কিশোরের সঙ্গে জগদীশচন্দ্রের পরিচয় করিয়ে দিই। জগদীশচন্দ্র বক্তৃতা দিলেন ইংরেজিতে। রাধাকিশোরের ইংরেজি জ্ঞান যৎসামান্য, বাংলা সাহিত্য ছাড়া আর কিছুই পড়েননি। আধুনিক বিজ্ঞান সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। তবু আমার পাশে বসে জগদীশচন্দ্রের আবিষ্কারের মূল ব্যাপারটি তিনি বুঝে ফেললেন এবং সেদিন থেকেই বিজ্ঞান সম্পর্কে আগ্রহী হলেন। তারপর থেকে জগদীশচন্দ্রের অর্থাভাবের কথা আমার মারফত জানতে পারলে রাধাকিশোর বিনা দ্বিধায় 5,000, 10,000 টাকা পাঠাবার ব্যবস্থা করেন। রবীন্দ্রনাথকে
এরকম বহুবারই ছুটে যেতে হয়। ভূমিকম্পে রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাওয়ার পর নতুন করে আগরতলার নয়া হাভেলিতে গড়ে উঠছে রাজধানী। রাজকোষাগার প্রায় শূন্য। এর মধ্যে আবার যুবরাজের বিবাহের উদ্যোগ চলছে, তাতেও অনেক খরচপত্র আছে। রবীন্দ্রনাথকে বারবার টাকা দেওয়াটা রাজ কর্মচারীদের পছন্দ হয় না। একবার রবীন্দ্রনাথের সেরকম চিঠি আসার পর মহিম ঠাকুর বলল, আপনি তো অনেক দিয়েছেন, এখন তো আর দেওয়া যাবে না। এবারে বরং কবিকে বলুন অন্য কোনো জায়গা থেকে টাকা সংগ্রহ করে নিতে। একথা শুনে মহারাজ রাধাকিশোর মাণিক্য মহিমের মুখের দিকে তাকিয়ে সহাস্যে বললেন, আমার ভাবি বধূমাতার জন্য 2-1 পদ অলংকার না হয় নাই হবে, তার বদলে জগদীশবাবু সাগর পার থেকে যে অলংকারে ভারত মাতাকে ভূষিত করবেন তার তুলনা কোথায়? অনেক সময় চিঠির বদলে রবীন্দ্রনাথ স্বয়ং রাধাকিশোরের সঙ্গে দেখা করে টাকা চেয়ে আনেন। এজন্য একবার তিনি আগরতলাতেও ছুটেছিলেন। জগদীশচন্দ্র কাজ অসমাপ্ত রেখে দেশে ফিরতে বাধ্য হবেন তা কখনো মেনে নেওয়া যায়? বন্ধুর জন্য আমি ভিক্ষুকের মতো প্রার্থী হতেও রাজি। রাজকর্মচারীরা যে আড়ালে আমার নামে কটু বক্তব্য করে তা আমি জানি। তার মধ্যে কিছু কিছু মন্তব্য আমার কানেও এসেছে। তারা বলে, উদার সরল প্রাণ এই মহারাজটিকে কথার মোহে ভুলিয়ে ওই কবি বারবার টাকা নিয়ে যাচ্ছেন। ত্রিপুরার টাকা চলে যাচ্ছে কলকাতায়। বাংলার কোন লেখক অসুস্থ, কোন পত্রিকা চলছে না, কোন লেখক বই ছাপাতে পারছেন না, সেজন্য ত্রিপুরার মহারাজ অর্থ সাহায্য করতে যাবেন কেন? জগদীশবাবুর জন্য যে কত টাকা চলে যাচ্ছে তার ঠিক নেই। রবিবাবু নিজেও তো খুব ধনীর সন্তান, ওদের কত বড় জমিদারি। ওর বন্ধুর জন্য উনি নিজে 5-10 হাজার টাকাও দিতে পারেন না। মহারাজকে দহন করার কি শেষ নেই? এসব মন্তব্য কানে এলে আমি আঘাত পাই বটে, কিন্তু কোনো উত্তর দিই না। আমি ধনীর সন্তান ঠিকই, কিন্তু নিজে ধনী নই। এখন আমি প্রায় নিঃস্ব অবস্থায় পৌঁছেছি। জমিদারি তদারকির জন্য মাসহারা পাই 300 টাকা, তাতেই আমার সংসার চলে। পৃথক ব্যবসা করতে গিয়ে এক মারোয়ারির কাছ থেকে 40,000 টাকা ধার নিয়েছিলাম। সে ব্যবসা ফেল করেছে। মহাজনকে বার্ষিক শতকরা 7 টাকা সুদ দেওয়া চলছিল। সম্প্রতি সে মারোয়ারি একসঙ্গে পুরো টাকা শোধ করতে বলায় মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। কোথায় পাওয়া যাবে অতগুলি টাকা? কিন্তু রবীন্দ্রনাথ মহারাজ রাধাকিশোরের কাছে কখনো ঘুণাক্ষরে উচ্চারণ করেননি তাঁর এই ব্যক্তিগত ঋণের কথা। ব্যক্তিগত প্রয়োজনে আমি কখনো মহারাজের কাছ থেকে একটি পয়সাও নিইনি। এইখানেই আমার জোর। এর ওপর তিনি স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছেন শান্তিনিকেতনে ব্রহ্মচর্য স্কুল চালাবার দায়িত্ব। তার খরচ চালাতেও দিশেহারা হয়ে যাচ্ছেন তিনি। এক এক সময় আমার মনের মধ্যে কেউ প্রশ্ন করে, তুমি তো কবি, শিলাইদহে নির্জন নদীর বুকে বজ্রায় গভীর নিশীথে মোমবাতি জ্বালিয়ে কবিতা কিংবা গান রচনা করতেই তুমি সবচেয়ে বেশি তৃপ্তি পাও। স্কুল স্থাপনের মতো গুরুতর কাজের দায়িত্ব নিতে গেলে কেন তুমি? আমি নিজেই তখন উত্তর দিই, বিদেশি শাসকরা যে শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে তা কি করে মেনে নেব? এ তো দাস তৈরির শিক্ষা। আমাদের দেশের বর্তমান শিক্ষিত সমাজ শাসককুলের কৃপা প্রার্থী। সামান্য একটু অনুগ্রহ পেলেই ধন্য হয়ে যায়। প্রাচীন ভারতের আদর্শে শিক্ষা, বিশুদ্ধ জ্ঞানের চর্চা সবই কি শেষ হয়ে যাবে? বিদেশি শাসকদের সঙ্গে বাহুবল কিংবা অস্ত্র বলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। ভারতীয় দর্শন ও ধর্মই আমাদের আত্মশক্তি। সেই আদর্শেই আমি ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেছি। কিন্তু আমার মন থেকে আবার প্রশ্ন ওঠে, এ দায়িত্ব অন্য কেউ নিতে পারতো না? দেশে তো আরো কত বড় মানুষ রয়েছেন। এটা কি কবির কাজ? তখন আমি উত্তর দিই, অন্য কেউ নিলে তো ভালোই হতো, কিন্তু সেরকম কোনো উদ্যোগ দেখছি না। সবাই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছেন। সরকারি স্কুলগুলি থেকে শিক্ষিত বেকারের উৎপাদন হচ্ছে। তাই আমি এই ব্রহ্মচর্যাশ্রম চালাতে বদ্ধমূল হয়েছি। কবি কি শুধুই গগনবিহারী হবে? যত বাধাই আসুক, দায়িত্ব গ্রহণে আমি কখনোই পরাঙ্মুখ নই। কিন্তু এই উত্তর শুনে সেই অদৃশ্য প্রশ্নকারী বলে, ওহে কবি, এত বড় দেশ, কোটি কোটি মানুষ,
অশিক্ষার অন্ধকারে প্রায় গোটা দেশ ছেয়ে আছে। তুমি প্রাচীন আদর্শে বিদ্যালয় স্থাপন করে কতজনকে শিক্ষা দিতে পারো? আমি জেদের সঙ্গে বলি, আমার যতটুকু সাধ্য ততটুকু আমি করে যেতে চাই। এখানে অল্প ছাত্রই পড়বে। এখন আছে 12 জন, বড় জোর 20 জনের স্থান সংকুলন হতে পারে। শহরের বিষদৃষ্টি থেকে অনেক দূরে শান্তিনিকেতনের নির্জনতায় এরা যদি মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, তাই বা কম কিসে? শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রম স্থাপন ও পরিচালনার দায়িত্ব রবীন্দ্রনাথ নিয়েছেন অনেকটাই জেদের বশে। এই ব্রহ্মচর্যাশ্রম স্থাপনের প্রাথমিক পরিকল্পনা ছিল বলেন্দ্রনাথের। কয়েক বছর আগে শান্তিনিকেতনে এই উদ্দেশ্যে একটি বাড়িও তৈরি হয়েছিল। বলেন্দ্রনাথের অকাল মৃত্যুতে সবকিছু থেমে যায়। নিজের ছেলে রথিকে রবীন্দ্রনাথ কোনো স্কুলে পাঠাননি, তাকে নিজে পড়িয়েছেন। তার জন্য একাধিক গৃহশিক্ষকও রাখা হয়েছে। শিলাইদহের নিরিবিলি পরিবেশে রথির পুঁথিগত বিদ্যা ও প্রকৃতি পাঠ দুটোই বেশ ভালোভাবে চলছিল। কিন্তু রথির মা বেশি দিন শিলাইদহে থাকলে হাঁপিয়ে ওঠেন। আমাকেও নানান জায়গায় ঘোরাফেরা করতে হয়। রথির এখন 14 বছর বয়স। সেই সময় কোনো নির্দিষ্ট স্থানে নিয়ম শৃঙ্খলার মধ্যে তার পড়াশুনোর বন্দোবস্ত করতে না পারলে সে এন্ট্রান্স পাশ করবে কি করে? শ্রমিকেও ভালোভাবে পড়তে হবে। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন 2 ছেলের উপযুক্ত শিক্ষা সম্পর্কে পিতাকে চিন্তা করতেই হয়। শুধু নিজের ছেলে দুটিই নয়, আরো কিছু ছাত্রকে নিয়ে একটি আদর্শ বিদ্যালয় স্থাপনের ইচ্ছা আস্তে আস্তে রবীন্দ্রনাথের মনে দানা বাঁধে। মাধুরীলতাকে শ্বশুরালয়ে পৌঁছে দিয়ে ফেরার পথে শান্তিনিকেতনে নেমে 2-1 দিন থাকতে থাকতে তার মনে হয়, এই শান্তিনিকেতনেই তো প্রাচীন ভারতের উপবন হতে পারে। যদিও শান্তিনিকেতনের প্রকৃতি বেশ রুক্ষ, চতুর্দিকে যত দূরে তাকানো যায় শুধু ঊষর প্রান্তর। মাঝে মাঝে এক পায়ে খাড়া দ্বৈতের মতো কিছু কিছু তালগাছ, আর বিশেষ গাছপালা নেই। কিন্তু যখন আকাশ ছেয়ে ধেয়ে আসে ঝড়, যখন উঁচু নিচু কঙ্করময় ভূমির ফাঁকে ফাঁকে কলকল করে ছুটে যায় বৃষ্টিধারা, রাত্রির আকাশ সহস্রদল পুষ্পের মতো প্রস্ফুটিত হয়ে ওঠে, সেই সব দৃশ্য সৌন্দর্যের মধ্যে যেন পবিত্রতার সৌরভ আছে। এখানে আগেই আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে, প্রতি বৎসর উৎসব হয়। একটা বাড়িও খালি পড়ে আছে। এখানে তো একটা স্কুল শুরু করে দেওয়া যেতেই পারে, কিন্তু ছাত্র জোটানোও সহজ নয়। শিক্ষার উদ্দেশ্য এখন উন্নত ধরনের মানুষ হওয়া নয়, কোনো রকমের ডিগ্রি সংগ্রহ করে জীবিকার সুযোগ পাওয়া। পরীক্ষায় পাশ করাটাই এখন প্রধান কথা। কোনো অভিভাবক তার সন্তানকে এরকম অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চাইবে? নিজের বাড়ি ছেড়ে কেউ সন্তানকে দূরে পাঠাতেও চায় না। এদিকে উপযুক্ত শিক্ষক সংগ্রহ করাও সহজ নয়। নিছক একটা স্কুলে শিক্ষকতার চাকরি নয়, যারা সনাতন ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবে, ব্যক্তিগত জীবনেও যারা সব রকম আড়ম্বর বর্জন করতে সক্ষম হবে, সেই রকম শিক্ষক চাই। সোফিয়া নামে একটি পত্রিকায় ব্রহ্মবান্ধব উপাধ্যায় নামে এক ব্যক্তি ইংরেজিতে রবীন্দ্রনাথের কাব্যের খুব প্রশস্তি করেছিলেন। তারপর 20th সেঞ্চুরি পত্রিকাতেও তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে লিখেছেন। রবীন্দ্রনাথের নৈবেদ্য গ্রন্থখানি তাঁর খুব প্রিয়। প্রথমে চিঠিপত্র বিনিময়ের পর এই ব্রহ্মবান্ধবের সঙ্গে রবীন্দ্রনাথের ব্যক্তিগত পরিচয় হল। কবি এর প্রতি আকৃষ্ট হলেন। মানুষটি বিচিত্র। আসল নাম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এখন রোমান ক্যাথলিক খ্রিস্টান হয়েছেন। খ্রিস্টান হয়েও নাম নিয়েছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় এবং প্রাচীন ভারতীয় বর্ণাশ্রম ধর্মে দৃঢ় বিশ্বাসী। ব্রহ্মবান্ধব কিছুদিন সুদূর সিন্ধু প্রদেশে গিয়ে শিক্ষকতা করেছেন। এখন কলকাতার সিমলা অঞ্চলে প্রাচীন আদর্শে একটি বিদ্যালয় চালাচ্ছেন। তাঁর বিশেষ অনুগত এক ধনী ব্যবসায়ী কার্তিকচন্দ্র নানের পরিবারের ছেলেরাই প্রধানত সেই বিদ্যালয়ের ছাত্র। রেবাচাঁদ নামে তার এক শিষ্য ওই বিদ্যালয়ের সহশিক্ষক। ব্রহ্মবান্ধবের সঙ্গে বন্ধুত্ব হবার পর রবীন্দ্রনাথ 2-1 দিন ব্রহ্মবান্ধবের এই বিদ্যালয়ে দেখতে গেলেন। দুজনের উদ্দেশ্য একই,
ব্রহ্মবান্ধব একদিন বললেন, আপনি বোলপুরে ব্রহ্মবিদ্যালয় স্থাপন করলে আমার এ স্কুল তুলে দিতে পারি। আমার ছাত্রদের আপনার বিদ্যালয়ে পাঠাবো। দেবেন্দ্রনাথের এখন 85 বছর বয়স, তবু সব ইন্দ্রিয় সজাগ। কনিষ্ঠ পুত্রের প্রস্তাব শুনে তিনি শুধু সম্মতিই জানালেন না, মাসিক 200 টাকা অনুদানের ব্যবস্থা করে দিলেন। সেই অনুযায়ী ট্রাস্ট ডিড হল। উদ্বোধনের দিন ছাত্র সংখ্যা মাত্র 5 জন, ক্রমে বেড়ে বেড়ে এখন 12 জন। এদের জন্য 5 জন শিক্ষক। এ বিদ্যালয়ে সম্পূর্ণ অবৈতনিক তো বটেই, ছাত্রদের খাওয়া থাকার ভারও নিয়েছেন রবীন্দ্রনাথ। ব্রহ্মবান্ধব বেশ কয়েকজন ছাত্র এনেছেন। তার শিষ্য রেবাচাঁদ এখানে ইংরেজি পড়াবেন। ব্রহ্মবান্ধব নিজে এখানে স্থায়ীভাবে থাকতে পারবেন না, যখনই আসেন কয়েকটা ক্লাসে পড়িয়ে যান। যেমন রবীন্দ্রনাথ মাঝে মাঝে এসে যে কোনো ক্লাসে ঢুকে পড়ান, আর সন্ধেবেলা সবাইকে নিয়ে গল্পের আসর বসান। ব্রহ্মবান্ধব সকলের সামনে একদিন রবীন্দ্রনাথকে বললেন, আপনি এই আশ্রমের গুরুদেব, এখন থেকে সবাই আপনাকে গুরুদেব বলেই ডাকবে। কঠোর নিয়ম শৃঙ্খলা মানতে হয় ছাত্রদের। প্রতিদিন বিছানা ছেড়ে উঠতে হয় ভোর 5:15টায়। তাদের প্রথম কাজ ঘর ঝাঁট দিয়ে নিজেদের জিনিসপত্র ও শয্যা গুছিয়ে রাখা, তারপর প্রাতকৃত্য সারার জন্য মাঠে যাওয়া। ছাত্ররা তার নাম দিয়েছে মাঠ করা। শৌচাগার তো নেই, স্নানাগারও নেই। স্নান করতে যেতে হয় ভুবনডাঙার বাঁধে। বর্ণাশ্রমকে বর্ণে বর্ণে পালন করার জন্য ছাত্রদের পোশাকও ভিন্ন। ব্রাহ্মণদের সাদা, বৈদ্য কায়স্থদের জন্য লাল এবং বৈশ্যদের জন্য হলুদ আলখাল্লা। শিক্ষকদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে বটে, কিন্তু ব্রাহ্মণ ছাত্ররা কায়স্থ শিক্ষকদের পায়ে হাত দেবে না, শুধু নমস্কার জানাবেন। ব্রহ্মবান্ধবেরও এই ব্যবস্থা খুব পছন্দ। স্নানের পর গাছতলায় এসে সংস্কৃত মন্ত্র সহযোগে উপাসনা। ব্রহ্মবান্ধব একদিন পাশে দাঁড়িয়ে দেখেন ছাত্রদের উচ্চারণ ভুল হচ্ছে কিনা। উপাসনার পর হালুয়া ভক্ষণ, তারপর 8 ঘন্টা মাটি কোপানো, এরপর পড়াশুনো শুরু। তারও আগে ছাত্র শিক্ষকরা সমবেতভাবে একবার উপাসনা সেরে নেবেন। 10টায় শেষ হয়ে যায় ক্লাস। এখন কিছুক্ষণ কেউ হারমোনিয়াম বাজিয়ে গান শিখবে, কেউ গল্পের বই পড়বে। 11:30টায় মধ্যাহ্ন ভোজন, ডাল ভাত ও একটা কিছু সবজির ঘ্যাঁট, বিশুদ্ধ নিরামিষ। ব্রাহ্মণ ছাত্ররা এক পংক্তিতে না বসবে খানিকটা দূরে, ছোঁয়াছুঁই বাঁচিয়ে। প্রত্যেক ছাত্রের নিজস্ব থালাবাটি। খাওয়ার পর নিজেদেরই মেজে ধুয়ে রাখতে হয় সেগুলো। 12:30টায় আবার শুরু হবে ক্লাস। 3টের সময় মাত্র 15 মিনিটের বিশ্রাম, আবার 4:30 পর্যন্ত ক্লাস। এরপর খেলাধুলোর ছুটি। ছাত্র শিক্ষক সবাই মিলে কিছুক্ষণ ফুটবল পেটাপিটি করে। প্রাচীন ভারতের আশ্রম বিদ্যালয়ে ফুটবলের তুল্য কোনো ক্রীড়াবস্তু হয়তো ছিল না, এখানে এটুকু ব্যতিক্রম করতে হয়েছে। সন্ধে হতে না হতেই হাত পা ধুয়ে এসে আবার উপাসনা। এরপর যে সময় রবীন্দ্রনাথ উপস্থিত থাকেন তখন তিনি সবাইকে নিয়ে বসেন, গল্প কবিতা গান শোনান, নানান রকম মজার খেলাও উদ্ভাবন করেন। তিনি যখন থাকেন না তখন আর বিশেষ কিছু করার থাকে না। আবার নিরামিষ আহার শেষ করে রাত্রি 9টার মধ্যে শয্যা গ্রহণ। স্কুলটি শুরু হলো তো বেশ ভালোভাবেই, কিন্তু এর মধ্যে একটা মজার বৈপরীত্য আছে। নৈবেদ্যর কবিতাগুলি রচনার সময় থেকেই রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের নেশায় মেতে আছেন। ব্রাহ্মণ কায়স্থের ভেদাভেদের মতন একটা কুপ্রথাকেও মেনে নিয়েছেন, এবং তার প্রধান সহযোগী ব্রহ্মবান্ধব একজন কট্টর খ্রিস্টান। শিক্ষক রেবাচাঁদও খ্রিস্টান। তিনি নাকি ছেলেদের বাইবেলের গল্পও শোনান। ক্রমে এই নিয়ে ফিসফাস শুরু হলো। ব্রহ্মচর্যাশ্রম কি শেষ পর্যন্ত খ্রিস্টানদের আখড়ায় পরিণত হবে? রবীন্দ্রনাথের খ্রিস্টানদের সম্পর্কে কোনো গোঁড়ামি নেই, কিন্তু দেবেন্দ্রনাথ খ্রিস্ট ধর্মের ঘোর বিরোধী। ইংরেজ সরকার সারা ভারতে রবিবার ছুটির দিন হিসেবে চালিয়েছেন, কিন্তু রবিবার তো
খ্রিস্টানদের সাবাথ ডে, অন্যরা তা মানতে বাধ্য হবে কেন? সেই জন্যই আমি নির্দেশ দিয়েছি শান্তিনিকেতনে ছুটির দিন হবে ব্রাহ্মদের পুণ্য দিন, বুধবার। সেই তিনি শান্তিনিকেতনে খ্রিস্টানদের কর্তৃত্বের কথা শুনলে তো বিরক্ত হবেনই। রবীন্দ্রনাথ দোটানায় পড়লেন। বাবা মশায়ের মতামত আমাকে মানতেই হবে। আবার ব্রহ্মবান্ধবকেও আমি চলে যেতে বলতে পারি না। ব্রহ্মবান্ধব চলে গেলে তার অনুগত ছাত্রদেরও নিয়ে যাবেন। আবার খ্রিস্টানদের আধিপত্যের কথা যদি কলকাতা পর্যন্ত পৌঁছে যায়, তাহলে হিন্দু পরিবার থেকে নতুন ছাত্র জোটানো শক্ত হবে। শেষ পর্যন্ত অবশ্য রবীন্দ্রনাথকে কিছু বলতে হলো না। রেবাচাঁদ টের পেয়ে গেলেন যে তাঁদের বিরুদ্ধে একটা ঘোঁট পাকানো চলছে। তিনি ব্রহ্মবান্ধবকে সে কথা জানাতেই ব্রহ্মবান্ধব জ্বলে উঠলেন। ব্রহ্মবান্ধব আবেগতাড়িত মানুষ, উত্তেজিতভাবে তর্ক বিতর্ক করলেন রবীন্দ্রনাথের সঙ্গে। সে তর্কের কোনো মীমাংসা হবার আগেই রেবাচাঁদকে সঙ্গে নিয়ে আশ্রমের সংস্পর্শ ত্যাগ করলেন চিরতরে। এই ধাক্কা সামলাবার জন্য রবীন্দ্রনাথকে নতুন শিক্ষক নিয়োগ করতে হলো। এবার অচিরেই তিনি টের পেলেন, আমি আমার সামর্থ্যের চেয়ে অনেক বেশি দায়িত্ব নিয়ে বসে আছি। যখন তখন খরচের ধাক্কা। বাবা মশাই মাসিক 200 টাকা বরাদ্দ করেছেন, তাতে কি করে কুলোবে? শিক্ষকদের বেতন আছে, ছাত্রদের খাওয়া পড়ার ব্যবস্থার ত্রুটি থাকলে চলে না। ছোট্ট একটা বাড়িতে সকলের স্থান সংকুলান হয় না, আরো বাড়ি বানাতে হচ্ছে। শিক্ষকরা অল্প বেতনে পড়াতে রাজি হয়েছেন, কিন্তু তাদের মাথার উপর আচ্ছাদনের ব্যবস্থা তো করতেই হবে। এদিকে আমার হাত একেবারেই খালি। এমনই অবস্থা যে স্ত্রীর কয়েকটি গয়নাও বন্ধক দিতে হয়েছে। মৃণালিনীর কাছ থেকে বারবার চাইতেও লজ্জা হয়। এদিকে একটা নতুন স্কুল বাড়ির গাঁথনি হয়ে গেছে, ওপরে কাঠের ফ্রেম করে টালি বসানো দরকার। সে খরচ কে দেবে? যে কোনো দিন বর্ষা এসে পড়বে, আমি তো কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। সর্বক্ষণ অর্থ চিন্তা। মৃণালিনী স্বামীর মুখ দেখেই বুঝতে পারেন কোনো একটা সমস্যায় তিনি পীড়িত। বারবার কারণ জিজ্ঞেস করেন। রবীন্দ্রনাথ বলতেই চান না। শেষ পর্যন্ত বলেই বসলেন, নতুন বাড়ির জন্য কাঠের ফ্রেম ও টালির অর্ডার দেওয়া হয়ে গেছে। টাকা না পাঠালে ওরা সেগুলি ডেলিভারি দেবে না। এতগুলি টাকা এখন আমি কোথায় পাবো? মৃণালিনী নিজের হাত থেকে একজোড়া মকর মুখবালা খুলে দিলেন। রবীন্দ্রনাথ ব্যস্তভাবে বললেন, না না, ওগুলো দিও না। ও আমার মায়ের গহনা, পারিবারিক জিনিস। ও দুটো তুমি তোমার প্রথম পুত্রবধূকে দিও। ভাগ্যে থাকলে রথির বউয়ের জন্য আবার গহনা হবে। এখন এই দিয়ে কাজ চালাও। তোমার হাত খালি করে দেবে? ও আমি নিই কি করে? মেলার সময় অনেক সুন্দর সুন্দর বেলোয়ারি চুড়ি পাওয়া যায়, তাতেই আমার হাত ভরে যাবে। জানো ছুটি, অনেকে বলে এই স্কুলটা চালানো আমার একটা উৎকট শখ। তুমি যে আমার এই শখের বিরূপতা করনি, আমার তালে তাল মিলিয়েছ, এজন্য আমি যে কতখানি তোমার কাছে কৃতজ্ঞ। এই শেষ, তোমার কাছ থেকে আর চাইতে হবে না। মৃণালিনী মুখ ফিরিয়ে হাসলেন। স্বামীকে না জানিয়েও তাকে কিছু কিছু গয়না বিক্রি করতে হয়েছে। স্কুল নিয়ে স্বামী এমনই ব্যস্ত যে সংসার কি করে চলছে সেদিকেও খেয়াল রাখেন না। রথি স্কুলে অন্য ছেলেদের সঙ্গেই খাবার খায়, প্রতিদিন একঘেয়ে নিরামিষ খাদ্য, পরিমাণও যথেষ্ট নয়। উঠতি বয়সের ছেলে, এখন পেট ভরে ভালো করে না খেলে কি স্বাস্থ্য ভালো হতে পারে? এই কথা ভাবলেই আমার বুক ফেটে যায়। চুপি চুপি নিজের ছেলেকে বাড়িতে ডেকে এনে সুখাদ্য খাওয়ানোটাও তো অতি বিসদৃশ ব্যাপার। তাই প্রায়ই স্কুলের সব কটি ছেলেকেই নিমন্ত্রণ করে পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়াই। আমার কাছে প্রশ্রয় পেয়ে রথিও যখন তখন সহপাঠীদের বাড়িতে এনে রান্নাঘর ভাঁড়ার ঘরের সবকিছু সাফ করে দেয়। এতগুলি ছেলের খাদ্য জোগানোর খরচ কি কম? একটা সমস্যা মিটলেই আবার একটা অন্য সমস্যা দেখা দেয়। দেবেন্দ্রনাথ কখনো কখনো কিছু অতিরিক্ত অর্থ বরাদ্দ করেন বটে, কিন্তু বারবার তাঁর কাছ থেকে অর্থ আদায় করার বিপদও আছে। ব্রাহ্ম বিদ্যালয় রবির নিজস্ব উদ্যোগ।
অন্য ভাইরা এতে উৎসাহ দেখাননি। দেশের সরকারের প্রতিষ্ঠিত স্কুলগুলিতে ছাত্রদের কাছ থেকে বেতন নেওয়া হয়, আর রবীন্দ্রনাথ শুধু বিনা বেতনে নয়, ভরণ পোষণেরও দায়িত্ব নিয়েছেন। 12 জন ছাত্রের জন্য 5 জন শিক্ষক। এমন শখের স্কুল চালাবার জন্য দেবেন্দ্রনাথের তহবিল থেকে অনবরত ব্যয় করলে অন্যান্য শরিকদের ভাগে কম পড়ে যাবে না? তবু সকালবেলা ছাত্ররা সার বেঁধে যখন উপাসনা শুরু করে, তখন সেদিকে তাকিয়ে আমার মন ভরে যায়। কয়েকজনের সমালোচনা শোনার পর এখন আর ব্রাহ্মণ, কায়স্থ, শূদ্র ছাত্রদের নিয়ে রঙের পোশাক নয়, সকলের জন্যই গেরুয়া আলখাল্লার ব্যবস্থা হয়েছে। উদ্দীপনাময় কচি কচি মুখগুলোতে যেন ভবিষ্যতের ছবি উদ্ভাসিত হয়ে ওঠে। প্রাচীন ভারতের ঐতিহ্য আত্মস্থ করে পরিপূর্ণভাবে শিক্ষিত হয়ে এরা মানুষের মতো মানুষ হবে, স্বাবলম্বী, আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক। এরাই দেশ গড়বে। বিশাল পদ্মা নদীর এপার ওপার দেখা যায় না। চৈত্র মাসের আকাশে কোথাও কোথাও গুচ্ছ গুচ্ছ মেঘ জমেছে। যে কোনো সময় ঝড়ের সম্ভাবনা। ছলাৎ ছলাৎ শব্দে ঢেউ ভাঙছে স্টিমারের গায়ে। স্টিমারের ডেকে দাঁড়িয়ে আছেন স্বামী বিবেকানন্দ। ভাবছেন, নদীর এমন রূপ আর কোন দেশে দেখা যায়? স্বামীজি এর আগে কখনো পূর্ববঙ্গে আসেননি। নদীতে মোচার খোলার মতন দুলছে প্রচুর জেলে ডিঙি, মাছ ধরা চলছে। এখন ইলিশের সময়। সরস্বতী পুজো পার হয়ে গেলে ইলিশ তোলা শুরু হয়। স্টিমারের প্রায় লাগোয়া কয়েকটি নৌকোয় উঠছে ইলিশ মাছ। জাল টেনে তোলার পর ইলিশ একবার দুবার লাফিয়েই নিষ্পন্দ হয়ে যায়। এ মাছ বড় স্পর্শকাতর। জল থেকে তোলার পর ওপরের বাতাসে কয়েক মুহূর্তের বেশি বাঁচে না। আমি এরকম এত কাছ থেকে মাছ ধরা কখনো দেখিনি। জীবন্ত ইলিশ দর্শন করা তো দুর্লভ সৌভাগ্যের ব্যাপার। মাছের কি রূপ! যেন ঝকঝক একটা রূপোর পাত, যেন যেন নদীর অলংকার। অনেক মাছই স্বামীজির প্রিয়, বিশেষত ইলিশ। তার শরীর ভালো নেই। চিকিৎসকরা খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক বিধিনিষেধ জারি করেছেন। শরীরটা কিছুতেই সারছে না। মাঝে মাঝেই শ্বাসকষ্ট হয়, হাঁপানির টান ওঠে। তা বলে কি এমন টাটকা ও নিখুঁত গড়নের ইলিশ দেখে লোভ সংবরণ করা যায়? ইলিশের নৌকোগুলো দেখতে দেখতে স্বামীজি পাশের এক শিষ্যকে বললেন, ওরে কানাই, ওরে ওটা কত ইলিশ কেন না, বেশ বেশ পাতলা ঝোল হবে, 2-1খানা পেটির মাছ ভাজা। আপনার কি ইলিশ সহ্য হবে? সহ্য হবে কিনা আমি বুঝবো। চোখের সামনে এমন ইলিশ দেখেও কেউ চলে যেতে পারে? তোরা দর করতে গেলে দাম বেশি চাইবে, ভাববে বিদেশি লোক। ওই সারেং সাহেবকে বল, তিনি ঠিক দর জানবেন। এই ইলিশের স্বাদ গ্রহণের ইচ্ছে আরো অনেকের ছিল। স্বামীজির স্বাস্থ্যের কথা চিন্তা করে কেউ মুখ খোলেনি। এবার কয়েকজন মহা উৎসাহে গিয়ে সারিংকে ধরল। সারিং সাহেব ভোঁপ ভোঁপ শব্দে কয়েকবার সিটি বাজিয়ে জেলে ডিঙিগুলোকে সচকিত করলেন। তারপর হাতছানি দিয়ে 2-3 জনকে কাছে ডাকলেন। অনেক দর কষাকষির পর ঠিক হলো 4 পয়সায় এক একটা ইলিশ পাওয়া যেতে পারে। বেশ বড় বড় মাছ, কোনোটারই ওজন 150, কোনোটা আবার 2.25 কম নয়। স্বামীজির সঙ্গী দলটিতে রয়েছেন 7-8 জন। কানাই তাই বলল, 3টি কিংবা 4টি কিনি, তাতেই কুলিয়ে যাবে। দূর বোকা, আমরা কজনে মিলে খাবো, আর এই স্টিমারের খালাসি মাল্লারা চেয়ে দেখবে? কিপটেমি করিসনি, পুরো 1 টাকা দিয়ে গোটা 16 মাছ কিনে ফেল, আজ সকলে মিলে ভোজ হবে। নৌকো থেকে বেছে বেছে মাছ তোলা হচ্ছে। স্বামীজি মুগ্ধভাবে দেখছেন। একসময় অন্যমনস্কভাবে হাত বাড়িয়ে বললেন, ওরে কানাই, তামাক দে। কানাই দৌড়ে গিয়ে হুঁকোকলকে সেজে নিয়ে এলো। দ্বিতীয়বার স্বামীজি আমেরিকায় গিয়েছিলেন প্রধানত মিশনের কাজের জন্য অর্থ সংগ্রহ ও নিজের চিকিৎসা করাবার জন্য।
কোনোটাতেই বিশেষ সফল হননি। জোসেফিন কত যত্ন করেছে। ডাক্তার হেলমার নামের একজন বড় চিকিৎসককে ডেকে এনে দেখিয়েছে। ডাক্তার হেলমারের মতে বহুমূত্র ও হাঁপানি ছাড়াও স্বামীজির হৃৎপিণ্ড ও মূত্রাশয়ও কিছুটা জখম হয়েছে। তবে তিনি আশ্বাস দিয়েছিলেন এখনও নিরাময়ের অতীত নয়। তিনি স্বামীজিকে আগের মতন সুস্থ করে তুলতে পারবেন। কই পারলেন না তো? অবশ্য সেরকম বিশ্রামও নেওয়া হলো না। ডাক্তার বলেছিলেন ধূমপান আস্তে আস্তে কমিয়ে একেবারে ছেড়ে দিতে। আমি ছাড়তে পারিনি। কখনো উত্তেজিত বা প্রফুল্ল বোধ করলে কিংবা গভীর চিন্তার সময় ধূমপানের জন্য অন্তরাত্মা ছটফট করে। আজ তামাক টানতে টানতে স্বামীজির আরেকটি স্বাদ জাগল। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বড় তোফা হয়, অনেকদিন খাওয়া হয়নি। পুঁই শাক পাওয়া যাবে কোথায়? স্টিমার ভেড়ানো হলো এক গ্রামের ঘাটে। সেখান থেকে শুধু পুঁই শাক নয়, খুব ভালো জাতের চাল সংগ্রহ করা হলো। ভুরিভোজের সময় স্বামীজি স্বয়ং সারেং ও মাল্লাদের আপ্যায়ন করে খাওয়াতে লাগলেন। এইসব সময়ে শরীর খারাপের কথা একেবারেই মনে থাকে না। অনেকেই এই দেখে বিস্মিত হয়। আজ যে মানুষটি রোগে কাতর, পরদিন তিনি কি করে সাগ্রহে চলে যান হিমালয়ে, কিংবা কোন শক্তিতে বক্তৃতা করেন ঘন্টার পর ঘন্টা, মঠের খুঁটিনাটি ব্যবস্থা পরিদর্শন করেন, পোষা পশু পাখিদের পরিচর্যা করেন নিজের হাতে। খাওয়া দাওয়ার পর খানিক বাদে কথাবার্তার সময় একজন কৌতুক করে বললেন, স্বামীজি, আপনি খিচুড়ির গন্ধ পেয়ে বেলুর মঠের গেট ডিঙিয়েছিলেন, মনে আছে? খিচুড়ির গন্ধ পেয়ে? হ্যাঁ, ঠিক বলেছিস। ওরে, শুধু গেট ডিঙানো নয়, আমেরিকা থেকেই লাফিয়ে চলে এসেছি। বেশি দিন আগের কথা নয়, এবারে আমেরিকায় গিয়ে এক এক সময় এমন মনে হতো যে এই বুঝি হঠাৎই মরে যাবেন। তখন ব্যস্ত হয়ে ভাবতেন, যদি সেরকমই হয় তাহলে স্বদেশে গিয়ে দেহ রক্ষা করাই ভালো। আবার দু একদিনের মধ্যে চাঙ্গা হয়ে উঠলে সে কথা মনেই থাকত না। আমেরিকায় তার সঙ্গিনী ধনী মহিলাদের ভ্রমণের নেশা, এছাড়া তাদের অন্য কাজও তেমন কিছু নেই। স্বামীজিও ভ্রমণে খুব উৎসাহী। আমেরিকা ছেড়ে তিনি প্যারিসে এলেন। সেখানে ধর্ম মহাসভায় যোগ দেওয়ার ব্যাপার ছিল। শিকাগোর ধর্ম মহাসভার সঙ্গে অবশ্য এই মহাসভার কোনো তুলনাই চলে না। প্যারিসে বিখ্যাত গায়িকা শ্রীমতী কলভে মিশরে বেড়াতে যাওয়ার ইচ্ছা করে স্বামীজিকে আমন্ত্রণ জানালেন। স্বামীজিও সঙ্গে সঙ্গে রাজি। ভ্রমণসূচি হলো এইরকম: বিখ্যাত ওরিয়েন্টাল এক্সপ্রেস ট্রেন ধরে ভিয়েনা হয়ে কনস্ট্যান্টিনোপল, তারপর জাহাজে গ্রিস, ভূমধ্যসাগর পেরিয়ে ইজিপ্ট, সেখান থেকে এশিয়া মাইনর হয়ে জেরুজালেম। কিন্তু ইজিপ্ট ঘুরে দেখার সময় মন আবার উতলা হয়ে উঠল, শরীরও যেন বইছে না। পথসঙ্গীরা যখন ইজিপ্ট ছেড়ে আবার অন্যত্র পাড়ি দেওয়ার কথা চিন্তা করছে, তখন স্বামীজি বললেন, তোমরা যদি কিছু মনে না করো, আমি এখান থেকেই দেশে ফিরে যেতে চাই। স্বামীজির ইচ্ছেতে কেউ বাধা দিতে চান না। কয়েকবার থেকে যাওয়ার অনুরোধ করে শ্রীমতী কলভে স্বামীজির জন্য ভারতমুখী জাহাজের প্রথম শ্রেণীর টিকিট কেটে দিলেন। স্বামীজির আর জেরুজালেম দেখা হল না। প্রথমবার আমেরিকা থেকে ফেরার সময় অভ্যর্থনা জানাবার জন্য কি বিপুল জনসমাগম হয়েছিল। পথের বিভিন্ন নগরে কত সম্বর্ধনার আয়োজন হয়েছিল। দ্বিতীয়বার এলেন নিঃশব্দে। বম্বের জাহাজঘাটায় যখন নামলেন, কেউ তার জন্য দাঁড়িয়ে নেই, কেউই তাকে চেনেন না। সাধারণ যাত্রীর মতন নিজের মালপত্র বয়ে নিয়ে রেল স্টেশনে গিয়ে কলকাতার ট্রেন ধরলেন। ট্রেনের কামরাতেও সাহেবী পোশাক পরা এই মানুষটির প্রকৃত পরিচয় কেউ জানতে পারল না। তিনি এক কোণে বসে আপন মনে চুরুট টানছিলেন। অনেকক্ষণ পর একজন বাঙালি ভদ্রলোক উঠে এসে জিজ্ঞাসা করলেন, মাফ করবেন না, আপনাকে চেনা চেনা লাগছে।
আপনি কি মিস্টার নরেন দত্ত? হাওড়া স্টেশনে পৌঁছবার পর কোথাও যাওয়ার চিন্তা না করে স্বামীজি একটা গাড়ি ডেকে সোজা চলে এলেন বেলুড় মঠে। তখন সন্ধে হয়ে এসেছে। দিনাবসানে মঠের বাগানের গেটে তালা পড়ে যায়। বাগানের মালি দূর থেকে দেখে ভাবল সত্যিই বুঝি এক সাহেব এসেছে। সে ভয় পেয়ে ছুটে গেল ভেতরে খবর দিতে। স্বামীজি শুনতে পেলেন ভেতরে ঘন্টা বাজছে। তিনি বুঝতে পারলেন মঠবাসীরা এখন সবাই মিলে খেতে বসবে। তাঁর আর তালা খোলবার সবুর সইল না। গেট বেয়ে উঠে লাফিয়ে পার হয়ে দ্রুত পদে তিনি চলে এলেন খাওয়ার ঘরে। মঠবাসীরা হতভম্ব। প্রথমে অনেকেই চিনতে পারল না। গুরু ভাইরা চিনতে পেরেও যেন নিজেদের চক্ষুকে বিশ্বাস করাতে পারছেন না। সবাই জানে স্বামী বিবেকানন্দ এখন বিদেশে রয়েছেন। বিনা আড়ম্বরে, বিনা অভ্যর্থনায় তিনি সশরীরে এখানে উপস্থিত। এও কি হতে পারে? সঙ্গী সাথে কেউ নেই, জয়ধ্বনি নেই। আহ, চমৎকার চমৎকার খিচুড়ির গন্ধ বেরিয়েছে। ওরে, শেষ হয়ে গেল নাকি? ওরে দে দে, আমার জন্য একটা পাত পেড়ে দে। কাঁচা লঙ্কা আছে তো? ওহ, কতদিন খিচুড়ি খাইনি। দ্বিতীয়বারের ফেরাটা যে একেবারে অন্যরকম হয়েছে শুধু তাই নয়, দ্বিতীয়বার আমেরিকায় গিয়ে তার কিছু কিছু মোহভঙ্গও হয়েছে। প্রথমবার সে দেশের সমৃদ্ধির ভালো দিকগুলোই চোখে পড়েছিল। অনেক কিছু দেখেই চমক লাগতো, কিন্তু এবারে সেই বিস্ময়বোধ ছিল না। আমি দেখতে পেয়েছি ওই সমৃদ্ধির মূলে আছে শোষণ। আমেরিকানরা পরিশ্রমী ও উদ্যমী জাত, উদ্ভাবনী শক্তিও আছে। সেই সঙ্গে আছে লোভ ও স্বার্থপরতা। মানবিক সম্পর্কের চেয়েও বেশি প্রকট ব্যবসাদারী মনোভাব। ছোট ছোট কারবারিদের গিলে খায় বড় বড় কারবারিরা। সতীর্থ ও শিষ্যদের কাছে এবারের অভিজ্ঞতা বর্ণনা করতে করতে স্বামীজি এক একবার বিরক্তিতে বলে ওঠেন, নরক নরক। অবশ্য স্বামীজি ও দেশে অনেক উন্নত মনা সদাশয় বন্ধুও পেয়েছেন। সেরকম বন্ধু অতি দুর্লভ। স্টিমার একসময় পৌঁছে গেল নারায়ণগঞ্জ। আগে থেকেই খবর জানা ছিল বলে এখানে বেশ কিছু লোক স্বাগত জানাবার জন্য উপস্থিত। নারায়ণগঞ্জ থেকে ট্রেনে খুব অল্প সময়ের মধ্যেই ঢাকা আসা যায়। সেখানে এক জমিদারের বাড়িতে সদল বলে স্বামীজির আতিথ্যের ব্যবস্থা করা হয়েছে। ঢাকায় পৌঁছেই স্বামীজি কয়েকজনকে জিজ্ঞেস করলেন, আমার মা এসেছেন? খোঁজ খবর নিয়ে জানা গেল স্বামীজির মা এসে পৌঁছবেন আরো দুদিন পরে। স্বামী ব্রহ্মানন্দ সব ব্যবস্থা করেছেন। পূর্ববঙ্গে স্বামীজি বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে আসেননি। খানিকটা ভ্রমণ, খানিকটা মায়ের স্বাদ পূরণ। সন্ন্যাসী হয়েও নরেন্দ্রনাথ পূর্বাশ্রমের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ত্যাগ করেননি। মায়ের প্রতি তাঁর বরাবর দুর্বলতা। যে মানুষ নিজের মাকে ভালোবাসে না, মাতৃস্নেহ উপেক্ষা করে, তার পক্ষে কি মানুষের সেবা করা সম্ভব? মায়ের অনেক বয়স হয়েছে, তিনি যাতে কষ্ট না পান সেদিকে স্বামীজি সব সময় লক্ষ্য রাখেন। শ্রীমতী ম্যাকলাউড স্বামীজির হাত খরচের জন্য প্রতি মাসে $50 দেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি মাঝে মাঝে আরও টাকা দিয়ে সাহায্য করেন। স্বামীজি তার থেকে মায়ের জন্য $100 ও এক বোনের জন্য $50 মাসোহারা পাঠান। দেশে ফিরে পরপর অতি প্রিয় দুজনের মৃত্যু সংবাদ পেয়ে স্বামীজি খুব আঘাত পেয়েছেন। সস্ত্রীক শ্রীযুক্ত সেভিয়ার হিমালয়ের মায়াবতীতে আশ্রম স্থাপন করেছিলেন। তিনি হিন্দুত্ব বরণ করে বেদান্ত প্রচারের বড় ভূমিকা নিয়েছিলেন। সেভিয়ারের অসুস্থতার সংবাদ স্বামীজি বিদেশে থাকতেই পেয়েছিলেন, কিন্তু প্রত্যাবর্তনের আগেই সেভিয়ার শেষ নিঃশ্বাস ফেলেছেন। শ্রীমতী সেভিয়ারকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রচণ্ড শীতের মধ্যেও স্বামীজি চলে গেলেন হিমালয়ে। ক্ষেত্রীর রাজা অজিত সিং নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দের উত্তরণে বিশেষ ভূমিকা নিয়েছিলেন।
স্বামীজির অকৃত্রিম ভক্ত হিসেবে তিনি কতভাবে যে সাহায্য করেছেন তারই উত্তা নেই। সেই ক্ষেত্রীর রাজার কি মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে গেল। সেকেন্দ্রায় সম্রাট আকবরের সমাধি ভবনটি একটি শিল্পমণ্ডিত স্থাপত্য। রক্ষণাবেক্ষণের অমনোযোগে সেটি জরাজীর্ণ হয়ে গিয়েছিল। অজিত সিং নিজ ব্যয়ে সেটি সংস্কারের দায়িত্ব নিয়েছিলেন। শুধু তাই নয়, অত্যুৎসাহী হয়ে তিনি মেরামতির কাজ নিজে দেখতে যেতেন। একদিন তিনি একটা সুউচ্চ গম্বুজের চূড়ায় দাঁড়িয়ে আছেন। এমন সময় দমকা বাতাস উঠল। সেই বাতাসের ধাক্কায় রাজা পড়ে গেলেন কয়েকশো ফুট নিচে। এই দুজনের মৃত্যুশোক স্বামীজির বুকে খুব জোরে ধাক্কা দিয়েছিল। শরীর দুর্বল থাকলে মনও দুর্বল হয়ে যায়। বাইরে ঘোরাঘুরি করলে তবু কিছুটা ভালো থাকেন, বেলুড় মঠে থাকতে শুরু করলেই স্বাস্থ্য ভাঙে। মঠের পরিচালন ব্যবস্থা থেকে নিজেকে বিযুক্ত করে নিয়েছেন। কার্যত তাঁর কথাতেই সব চলে বটে, কিন্তু আইনত তাঁর নাম আর কোথাও নেই। কিছুদিন আগে পর্যন্ত স্থানীয় মিউনিসিপ্যালিটি বেলুড় মঠ ও সংলগ্ন জমিকে রামকৃষ্ণ সংঘের সম্পত্তি বলে গণ্য করেনি। খাতায় পত্রে এসব ছিল নরেন দত্তর বাগান বাড়ি। সম্প্রতি কয়েকজনের নামে ট্রাস্টি বোর্ড গঠন করে তাদের নামে সব সম্পত্তি তুলে দিয়েছে। ব্রহ্মানন্দ সেই ট্রাস্টের সভাপতি। শরীর ভালো থাকে না বলেই মাঝে মাঝে মঠ ছেড়ে কোথাও চলে যেতে ইচ্ছে হয়। পূর্ববঙ্গ, আসাম কখনো দেখা হয়নি। এর মধ্যে মা একবার তীর্থ দর্শনের ইচ্ছা প্রকাশ করলেন। মায়ের এই শেষ বয়সের স্বাদ আর অপূর্ণ থাকে কেন? তাই এই পূর্ববঙ্গে আসা। ব্রহ্মপুত্রের তীরে লাঙ্গলবন্ধ একটি বিখ্যাত তীর্থ। বুধাষ্টমীর সময় এখানে পুণ্যস্নানে বহু দূর দূর থেকে মানুষ আসে। কথিত আছে যে পরশুরাম এখানে স্নান করে মাতৃবধের পাপ থেকে উদ্ধার পেয়েছিলেন। এই লাঙ্গলবন্ধে এবার এক গৃহী মাতা ও তাঁর সন্ন্যাসী পুত্র একসঙ্গে স্নান করবে। ঢেঁকি পাড়ানিকে যেমন স্বর্গে গিয়েও ধান ভানতে হয়, তেমনি স্বামী বিবেকানন্দ যেখানেই যাবেন বক্তৃতা না দিলে ছাড়াছুড়ি নেই। ঢাকাতেও অনেকে তাকে বক্তৃতা দেওয়ার জন্য চেপে ধরল। শারীরিক অসুস্থতার কথা কেউই গ্রাহ্য করে না। স্বামীজি বলেন, দাঁড়া বাবা দাঁড়া, একটু জিরিয়ে নিই, মাকে নিয়ে তীর্থস্থানটা ঘুরে আসি, তারপর ঢাকায় থাকবো 2-4 দিন। মা একা এলেন না, সঙ্গে তার মেয়ে, এক বোন ও আরো কয়েকজন মহিলা। একটা বড় নৌকো ভাড়া করে স্বামীজি সকলকে নিয়ে যাত্রা শুরু করলেন। বুড়িগঙ্গা নদী ধরে কিছুটা গেলে নারায়ণগঞ্জের কাছে শীতলক্ষা নদীতে পড়া গেল। সেই নদী থেকে ধলেশ্বরী, তারপর ব্রহ্মপুত্র। নদীমাতৃক দেশ, চতুর্দিকেই জল, মাঝে মাঝে দ্বীপের মতন এক একটি গ্রাম। জলের এই রূপ দেখলে চোখ জুড়িয়ে যায়। এ দলের অধিকাংশই কলকাতার মানুষ, কখনো নৌকোয় বেশি দূরের পথ পাড়ি দেয়নি। তাদের কাছে এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। লাঙ্গলবন্ধে পৌঁছে কিন্তু আবার অন্যরকম হয়ে গেল। তীর্থস্থানগুলিতে সৌন্দর্যের বদলে কুৎসিতাই প্রকট। লক্ষ মানুষের ভিড় এখানে, চতুর্দিকে কোলাহল এবং আবর্জনা। এটা ব্রহ্মপুত্রের মূল ধারা নয়, পুরনো খাত। জল খুবই অগভীর, পারে ঠিক ঠিক করছে কাদা। তীর্থযাত্রীরা অস্থায়ী উনুনে রান্না করে খাচ্ছে, ধোঁয়াও এঁটো কাটা ছড়ানো। এরকম অস্বাস্থ্যকর পরিবেশে যখন তখন কলেরা শুরু হয়ে যেতে পারে। জল এত ময়লা যে তাতে স্নান করতেই ভক্তি হয় না। এখানে স্নান করলে পুণ্য অর্জন হবে এরকম বিশ্বাস করাই শক্ত, তবুও অনেকে বিশ্বাস করে। স্বামীজি পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই পিটপিটে। ঘাটের অবস্থা দেখে তিনি সবাইকে সাবধান করে দিলেন, এখানকার জল কারুর খাওয়া চলবে না,
অনেকে পুণ্য সলিল মনে করে ঘটি বাটিতে তুলে তুলে জল খাচ্ছে, কেউ কেউ বোতলে ভরে নিয়ে যাচ্ছে। সরকার থেকে কাছেই একটা টিউবওয়েল তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু সেদিকে কারুর ভ্রুক্ষেপ নেই। স্বামীজি নির্দেশ দিলেন, ওই টিউবওয়েলের জল সকলকে পান করতে হবে। স্নানান্তে ওই জলেই ভালো করে ধুয়ে নিতে হবে হাত পা। পুজো সেরে নিয়ে স্বামীজি সবাইকে নিয়ে নদীতে নামলেন। সযত্নে জননীর হাত ধরে বললেন, আমার সঙ্গে এসো মা, পাড়ের কাছটা বড় নোংরা, মাঝ নদীতে তোমাকে ডুব দেওয়াবো। ওরে বিলে, আমি তো সাঁতার জানি না, ডুবে যাব না তো রে। মা, আমি খুব ভালো সাঁতার জানি। হেদোতে কত সাঁতার কাটতুম তোমার মনে নেই? মা হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠলেন। মাকে কাঁদতে দেখে স্বামীজি ব্যস্ত হয়ে বললেন, কি হলো মা, পায়ে তোমার কিছু ফুটেছে? তা নয় রে, আজ আমার বড় সুখ, তুই আমার হাত ধরেছিস। আমি ভেবেছিলাম আমার এই ছেলেটা বুঝি জন্মের মতো হারিয়ে গেল। হারাবো কেন মা? আমি তো মনে মনে এক দণ্ডও তোমাকে ছাড়িনি, আমি তোমার কাছেই আছি। দূর বিদেশে গিয়ে বছরের পর বছর থাকিস, কোনো খবর পাই না। আবার কোথাও চলে যাবি না তো? না, আর কোথাও যাব না। লোকজনের ভিড় থেকে সরে এসে মধ্য নদীতে মাকে কয়েকটি ডুব দেওয়ালেন স্বামীজি। তারপর সাবধানে তাকে তীরে পৌঁছে দিয়ে নিজে কিছুক্ষণ সাঁতার কাটলেন। এখানেও তাকে কেউ চেনে না, মনে করেছে আরো অনেকের মতন একজন গেরুয়াধারী সন্ন্যাসী। আগেকার মতন সাঁতার কাটার দম আর নেই, পা ভারী হয়ে গেল। একটুক্ষণের মধ্যেই তিনি হাঁপিয়ে গেলেন। তীর্থস্থানে বেশিক্ষণ না থেকে শুরু হলো ফেরার পথে যাত্রা। নৌকো চলতে শুরু করার পর স্বামীজি জনে জনে জিজ্ঞেস করলেন, কেউ নদীর জল এক ফোঁটাও খাওনি তো? সত্যি করে বলো। সবাই দৃঢ় বাক্যে স্বীকার করল তারা অক্ষরে অক্ষরে স্বামীজির নির্দেশ পালন করেছে। স্বামীজি মুচকি হেসে বললেন, আমি কিন্তু ডুব দিয়ে এক ঢোক জল খেয়ে নিয়েছি। কি জানি বাবা, কোথা দিয়ে পুণ্য ঢুকে পড়ে কে জানে। যদি এই জলে আমার হাঁপানিটা সেরে যায়। তার বলার ভঙ্গি দেখে সবাই হেসে গড়াগড়ি যেতে লাগল। ঢাকায় ফিরে আবার চট্টগ্রামের চন্দ্রনাথ তীর্থে যাওয়ার কথা, সেখান থেকে আসামের কামাখ্যা। কিন্তু এর মধ্যেই ঢাকার ভক্তরা কয়েকটি বক্তৃতার আয়োজন করে ফেলেছে, সুতরাং কয়েকদিন থেকে যেতেই হবে। একদিন জগন্নাথ কলেজে, আর একদিন পগোজ স্কুলের প্রাঙ্গণে দীর্ঘ বক্তৃতা দিতে হলো, তাও ইংরেজিতে। সাধারণ লোক সব বুঝুক না বুঝুক, তারা ইংরেজিতেই শুনতে চায়। ইংরেজি না হলে উচ্চাঙ্গের কিছু বলে মনে হয় না। ইংরেজি বলা সাধুর নামও ছড়ায় তাড়াতাড়ি। স্বামীজির ঢাকায় আগমনের খবর খুব বেশি লোক জানত না। এই বক্তৃতার ফলে বহু লোক জানল। তারা দলে দলে ছুটে এলো তার বাসভবনে। বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রশ্ন, কেউ উপদেশ চায়, কেউ চায় সান্ত্বনা। সারাদিন জনসমাগম লেগেই আছে। কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যান স্বামীজি, তবু নিস্তার নেই। একদিন অনেক লোকের সঙ্গে কথা সেরে দুপুরবেলা স্নানাহারের জন্য যাওয়ার আগে দোতলার বারান্দায় এসে দাঁড়ালেন স্বামীজি। নিচে একটি ফিটন গাড়ি দাঁড়িয়ে আছে, তার সামনে কয়েকজন লোক উত্তেজিতভাবে কি যেন বলছে। এ গৃহের একজন কর্তা একটি লাঠি তুলে যেন ভয় দেখাচ্ছে কাকে। স্বামীজি কৌতূহল ভরে ওপর থেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে কানাই? ও কিছু নয়, আপনি ভেতরে যান। ফিটন গাড়ি থেকে এক রমণী মুখ বার করে ওপরের দিকে তাকালো। সেই মুখখানি দেখেই স্বামীজি ব্যাপারটি বুঝতে পারলেন। ও মুখ কোনো সাধারণ গৃহস্থ রমণীর নয়। গাল গোলাপি বর্ণে রঞ্জিত, ভুরুতে কাজল, চোখ দুটিতে সুরমা টানা, দৃষ্টিও কেমন ভাষা ভাষা।
এ রমণী নিশ্চিত কোনো বাইজি বা বারবনিতা। এই কয়েকদিনে ঢাকা শহর সম্পর্কে পরিচিত হয়েছেন স্বামীজি। কলকাতার চেয়েও অনেক পুরনো শহর এই ঢাকা, তবু এখানে গ্রামীণ ও নাগরিক সভ্যতা এখনো সহাবস্থান করে আছে। কিছু কিছু পাকা বাড়ির পাশাপাশি প্রচুর খোলার ঘর ও বস্তি। বুড়িগঙ্গার ধারে অনেকগুলি সুদৃশ্য অট্টালিকা আছে, জমিদার, অভিজাত ও ব্যবসায়ীদের। নদীবক্ষ থেকে ওইসব প্রাসাদমালা দেখে মুগ্ধবোধ হলেও ভেতরে ভেতরে রয়ে গেছে অনেক নোংরা ও কদর্য স্থান। রমনা নামে এক স্থানে ঢাকেশ্বরীর একটি অতি প্রাচীন মন্দির আছে, কিন্তু সে স্থানে এমনই গভীর জঙ্গল যে বন্য জীবজন্তুর ডাক শোনা যায় দিনে দুপুরে। এ শহরে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা কিছু বেশি। মুসলমানদের মধ্যে কিছু অতিশয় ধনী ও অভিজাত থাকলেও অধিক সংখ্যকই অতি দরিদ্র ও শ্রমজীবী। সে তুলনায় হিন্দুদের মধ্যে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে। তবে মহরম, ঈদ, জন্মাষ্টমী ও দুর্গোৎসবে হিন্দু মুসলমান মিলেমিশে যোগদান করে। শহরতলির দিকে ওয়ারি নামে এক অঞ্চলের জঙ্গল সাফ করে নতুন নতুন ঘরবাড়ি নির্মিত হচ্ছে, প্রধানত সরকারি কর্মচারীদের জন্য। সরকার নগরায়নের উৎসাহ দেওয়ার জন্য ঋণও দিচ্ছে। সেই নতুন ঢাকায় এক বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন স্বামীজির দুই সঙ্গী। ফেরার সময় রাত্রি হয়ে যায়। পথ হারিয়ে তারা কোন দিকে গিয়ে পড়েছিলেন ঠিক নেই। হঠাৎ যেন দেখতে পেলেন আলো ঝলমল এক মায়াপুরী। ঘরে ঘরে শোনা যাচ্ছে নুপুরের নিক্কণ, হাসির হররা, উন্মত্ত হুল্লোড়। আলু ধালু বেশে এক বাড়ি থেকে ছুটে বেরিয়ে এলো এক যুবতী। তাকে তাড়া করে এলো দুজন পুরুষ। সেই দৃশ্য দেখে সন্ন্যাসীদ্বয় চোঁ চাঁ করে দৌড় লাগিয়েছিল। পরে তাঁদের মুখে সেই ভয় কাহিনী শুনে হেসেছিলেন স্বামীজি। ওরে ওরে, সব শহরেই কিছু অতিরিক্ত অর্থবান ও বাবু শ্রেণীর লোক থাকে, প্রমোদ বিলাসিতা ছাড়া যারা অন্য কিচ্ছু জানে না। জমিদাররা প্রজার অর্থ শোষণ করে নিজেদের ভোগ বাসনার জন্য অজস্র ব্যয় করে। তাদের লালসা মেটাবার জন্যই অজস্র সাধারণ ঘরের মেয়েদের বারবনিতায় পরিণত করা হয়। আমি নিজেও কায়রো শহরে ভুল করে এরকম এক পতিতা পল্লীতে গিয়ে পড়েছিলাম। ভয় পাওয়ার কি আছে? নিজেদের দোষে তো নয়, সমাজের দোষেই এরা পতিতা। অদ্ভুত অদ্ভুত এই পুরুষদের সমাজ। রাতের বেলা যেসব রমণীদের কাছে পুরুষরা ছুটে যায়, দিনের বেলা সেই রমণীদের দেখলেই দূর দূর ছাই ছাই করে, যেন তারা অস্পৃশ্য। আজ ওপর থেকে তাই এই মহিলাকে দেখতে পেয়ে স্বামীজি বললেন, কানাই, যদি আমার সঙ্গে দেখা করতে চায় ওপরে পাঠিয়ে দে। স্ত্রীলোক একজন নয়, দুজন। একজন বেশ বয়স্কা, অন্যজন পরিপূর্ণ যুবতী এবং অতীব রূপসী। এই দিনের বেলাতেও তার সাজগোজের কিছুমাত্র ঘাটতি নেই। রূপোর চুমকি বসানো নীল রেশমের শাড়ি পরা, সর্বাঙ্গে হিরে মুক্তোর গহনা। সে অবশ্য মুখখানি নত করে আছে। বোঝাই যায় এরা মা ও মেয়ে। মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম জানিয়ে বয়স্কা মহিলাটি বললেন, সাধু মহারাজ, বড় আশা করে আপনার কাছে এসেছি। আমরা অভাগিনী, আমাদের এরা ঢুকতে দিতে চাইছিল না। কিন্তু কিন্তু ভগবান কি অভাগিনীদের দয়া করে না? স্বামীজি স্মিত হাস্যেই চেয়ে রইলেন। স্ত্রীলোকটি আবার বললেন, এই আমার মেয়ে, বাইরে থেকে দেখে বোঝা যায় না, কিন্তু মেয়ে আমার খুবই অসুস্থ, হাঁপানি টান। এক সময় এত অসহ্য যন্ত্রণা হয় যে মাটিতে গড়াগড়ি করে আর মা মা বলে কাঁদে। মহারাজ, মহারাজ, একে আপনি উদ্ধার করুন। স্বামীজি এবার একটু চওড়া করে হাসলেন। বাইরে থেকে বোঝা যায় না, তাকেও তো দেখে অনেকেই বোঝেন না যে তিনি কত অসুস্থ। অনেকেই এখনো মনে করে তার শরীরে সিংহের বিক্রম।
তিনি মৃদুস্বরে বললেন, মা, আমি আপনার মেয়েকে কি করে উদ্ধার করব বলুন তো? আমি মানুষের মনের শুশ্রূষা করতে তবু কিছুটা পারি, মানুষের শরীরে রোগ সারাবার কোনো ক্ষমতা না, তা তো আমার নেই, আমার গুরুরও ছিল না। আপনি ভুল সাধুর কাছে এসেছেন। না না, তা কি হয়? কত লোক বলা বলি করছে যে ঢাকায় মস্ত বড় এক সাধু এসেছেন। আমি ভিক্ষা চাইছি মহারাজ, এর কষ্ট চোখে দেখা যায় না। আপনি মন্ত্র পড়ে একটা ওষুধ দিন। আমি কি ওষুধ দেব? সেরকম মন্ত্রও আমি জানি না। আমার নিজেরই হাঁপানির অসুখ আছে, সেটাই তো সারাবার হদিশ পেলাম না আজ পর্যন্ত। স্ত্রীলোকটি অবিশ্বাসের সঙ্গে কান্না মেশানো দৃষ্টিতে চেয়ে রইলেন একটুক্ষণ। তারপর ধরা গলায় বললেন, প্রভু, আমাদের সঙ্গে ছলনা করছেন। সাধু সন্ন্যাসীদের কখনো রোগ ভোগ হয় না। মা, তা ঠিক নয়। সাধুরাও মানুষ, তারাও রোগ ভোগ, জরা মৃত্যুর অধীন। তাঁদেরও সময় ফুরলে দেহ রক্ষা করতে হয়, নইলে তো অমর সাধুদের দেশটা ভরে যেত। তবু মানতে চান না সে রমণী। বারবার একই অনুরোধ করে যেতে লাগলেন। হাপুস নয়নে কেঁদে লোটলেন মাটিতে। শেষ পর্যন্ত বললেন, মহারাজ, আপনি ওষুধ না দিন, আপনি আমার মেয়েকে ছুঁয়ে একবার আশীর্বাদ করে দিন, তাতেই কাজ হবে। মায়ের এই অনুরোধ শুনে এতক্ষণ পরে মেয়েটি বলল, মা, চলো, এখানে বসে থেকে ওকে বিরক্ত করে আর লাভ নেই। আমরা পাপী, উনি আমাদের স্পর্শ করবেন না। স্বামীজি এবার ডান হাত তুলে মেয়েটির মাথায় রেখে বললেন, আমি আশীর্বাদ করলে যদি তোমার রোগ নিরাময় হয়, তাহলে সর্বান্তকরণে আশীর্বাদ করছি। সেই সঙ্গে আমার একটা অনুরোধ আছে। যদি অন্য কোনো সাধু কিংবা ডাক্তার বুদ্ধির কাছ থেকে সত্যি হাঁপানির কোনো ওষুধ পাও, তাহলে আমাকেও একটু দিয়ে যেও। আমি ওই রোগে বড় কষ্ট পাই। মা মেয়ে প্রস্থান করার পর স্বামীজি একটা বড় নিঃশ্বাস ফেললেন। এতক্ষণ ধরে নম্র ভদ্র ব্যবহার করারও একটা ক্লান্তি আছে। অবুঝদের কি করে বোঝানো যায়? সম্প্রতি এক উৎপাত শুরু হয়েছে। অনেকেই এসে কোনো না কোনো রোগের ওষুধ চায়। এদেশের মানুষের মধ্যে আধ্যাত্মিক তৃষ্ণা আর কতজনের? অধিকাংশই অলৌকিকত্বে বিশ্বাসী। তারা মনে করে সাধু হলেই অলৌকিক ক্ষমতার অধিকারী হবে। যার অলৌকিক ক্ষমতা নেই, সে আবার সাধু কিসের? কিছু কিছু সাধুর নামে নানা আষাঢ়ে গাল গল্প ছড়ায় বলেই এই বিপত্তি। স্বামীজি উঠতে যাচ্ছেন, দেখতে পেলেন দরজার কাছে দেওয়াল ঘেঁষে একটি যুবক দাঁড়িয়ে আছে। কখন সে ঢুকেছে তিনি খেয়াল করেননি। বেশ ছিপছিপে ফর্সা সুদর্শন ছোকরাটি স্বামীজির চোখের সঙ্গে চোখাচোখি হতেই হাত কপালে ছুঁয়ে বলল, আসসালামু আলাইকুম। তোমার আবার কি চাই? তেমন কিছু না, আপনাকে একটু দেখতে এসেছি। এখন তো দেখার সময় নয়। তোমরা কি আমাকে খাওয়া দাওয়া করতেও দেবে না? অনেক বেলা হয়ে গেছে। আপনি খেয়ে দিয়ে আসুন, আমি অপেক্ষা করব। খাওয়ার পরেও আমি কিছুক্ষণ বিশ্রাম করব। তাহলে বিকেল বেলা আমি থাকবো ধারে কাছে। স্বামীজি আর ভ্রুক্ষেপ না করে চলে গেলেন অন্দরমহলে। নিজের মনেই ভাবলেন, সারাদিন ধরে অনর্গল বকবক করতে হয়, মানুষকে ফেরাতেও ইচ্ছা করে না। গুরুর একটা কথা মনে পড়ে, একটাই তো ঢাক, তার আর কত বাজাবে? হঠাৎ হেসে যাবে না? কে এই যুবক? কি চায় সে স্বামীজির কাছে? অন্যদিকে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমের ভবিষ্যৎ কি? মৃণালিনীর গয়না বন্ধক দিয়ে আর কতদিন? আর ভরত, সে কি যাবে নয়নমণির সঙ্গে দেখা করতে? নয়নমণি কি জানতে পারবে একই শহরে রয়েছে তার এক সময়ের প্রাণের মানুষ ভরত?
শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব 28। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি, ভরত মির্চি অগ্নি, দ্বারিকা স্পন্দন দাস, বারিন সায়ন্তন ঘোষ, রবি সৌমেন চক্রবর্তী, মহিম শুভায়ন রয়, রাধা কিশোর সৌম্য চ্যাটার্জি, দেবেন্দ্রনাথ সমীর চরিত, মৃণালিনী জয়িত্রী ঘোষ, বিবেকানন্দ প্রসূন দাস, মা ভুবন মোহিনী, শ্রী সাহা এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।